রিলে লাস্ট ক্লাস পর্যন্ত সুইচ গিয়ার ইকুইপমেন্ট যেগুলো আছে, মানে যেগুলা দিয়ে আমরা প্রোটেকশনটা দিব, তার মধ্যে সবই হয়েছিল, শুধু রিলেটা বাকি ছিল। আমার যখন সার্কিট ব্রেকার, রিলে, এমসিবি সব হয়ে যাবে, তখন আমরা দেখবো যে আসলে এটা অল্টারনেটর, জেনারেটর, ট্রান্সফরমার বা মোটর বা ট্রান্সমিশন লাইন, যেগুলাই হোক, যে ডিভাইসটা আমি প্রোটেক্ট করব, সেটা কিভাবে প্রোটেক্ট করবো সেটা তখন দেখবো। তো তার মানে মেইন টপিকে যাওয়ার আগে এটাই এবং এমসিবি দুইটা জিনিসই হচ্ছে আমার লাস্ট পড়ার মতো আছে, তারপরে বাকি শুরু হয়ে যাবে। তো রিলে, এখন আমি আসলে বলতে পারতাম যে এটা রিলে, বাট কেন প্রোটেক্টিভ রিলে বলছি? আসলে রিলে আরেকটা কাজ, সেটা হচ্ছে সুইচিং এর কাজ করা। আমরা যে বাসার বাড়িতে ম্যানুয়াল সুইচ ইউজ করি, এটাতে দুইটা টার্মিনাল থাকে, অন এন্ড অফ। তো রিলের নরমালি 5টা হ্যান্ড থাকে, তো এটা দিয়েও আসলে সুইচ অন অফ করা যায়। তো সেটা হলো সুইচিং রিলে। যেহেতু আমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশন কোর্সটা পড়ছি, তার মানে এখানে প্রোটেক্টিভ রিলে নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে দেখতে পাচ্ছি protective relay is a device that detects the fault, okay, initiates the operation of circuit breaker to isolate the defective elements from the rest of the system. তার মানে যা আমরা জানতাম সেটাই, তো দুটো কাজ করে, ফল্টটা ডিটেক্ট করে এবং সার্কিট ব্রেকারকে ওই ডিফেক্টিভ এলিমেন্টটাকে আইসোলেট করার জন্য ইনিশিয়েটিভটা নিয়ে দেয় আর কি। তো এখানে আমি যেটা বললাম কিছুটা ওরকমই বলা আছে, যে আমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস যেগুলো আছে, যেমন হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, ফেজ অ্যাঙ্গেল, এইসব একটা রিলে 24 আওয়ার্স মেজার করতে থাকে, এবং তাকে একটা প্রিডিটারমাইন্ড ভ্যালু সেট করে দেওয়া হয়, প্রিডিফাইন্ড, যে এই ভ্যালুর থেকে যদি আসলে কম বেশি হয়, তাহলে বুঝতে হবে যে আসলে অ্যাবনর্মাল কন্ডিশন হয়েছে বা ফল্ট হয়েছে, এখন আর নর্মাল নাই, তখন রিলেটা কাজ করবে। তো প্রথম ক্লাসে আমি এই সার্কিটটা এক্সপ্লেন করেছিলাম, তারপরেও এটার ব্যাখ্যাও এখানে আমি বাম পাশে দিয়ে দিলাম। তাদের মধ্যে অন্য ব্যাচ থেকে এটা ব্যাখ্যা করেছিল, খুব ভালো ব্যাখ্যা করেছে। আপনাদের মধ্যে কেউ আছে যে স্বেচ্ছায় এই সার্কিট ব্রেকার রিলের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা, এই 21.1 নাম্বার ফিগার, এটা ব্যাখ্যা করতে চায়? স্বেচ্ছায় সাহসী বীর কেউ আছেন? বুঝতে পেরেছেন আপনাদের মধ্যে কেউ নাই? ঠিক। তো স্যার আমি বলবো স্যার। সজীব, ভেরি গুড, বলেন দেখি। জি স্যার, এখানে বাসবার আর হচ্ছে যে রিলেটা আছে, রিলের যে মানে সিটি, অর্থাৎ এই সিটির সাথে যে কানেক্টেড সর্বদা আপনার এই কি বলে এটাকে, রিলে কয়েল। জি জি সরি স্যার, জি স্যার। তো সিটিটা রিলে কিভাবে বলবো? এটা তো কারেন্ট ট্রান্সফরমার। হ্যাঁ, তো এর ভিতর দিয়ে যখন কারেন্ট থাকবে, কারেন্ট পাস হবে, তখন রিলের মধ্যে দুইটা মানে কয়েল থাকে, এবং রেশিও অনুযায়ী যখন বাম পাশের কয়েল দিয়ে কারেন্ট বেশি যায়, কোনো একটা ফল্ট হলে যখন বাম পাশের কয়েল দিয়ে বেশি কারেন্ট যায়, তখন সেই রেশিও অনুযায়ী ডান পাশে কারেন্টের পরিমাণ অনেক বৃদ্ধি পায় যায়। তো এই অধিক বৃদ্ধি পাওয়ার কারণে এই যে আমরা দেখতেছি যে ডান পাশের কয়েল থেকে ঠিক এর উপর বরাবর একটা দণ্ডের মতো আছে, এই দণ্ডটাকে সে টান দেয়। যখনই টান দিবে তখনই সেটা এই যে ট্রিপ কয়েল আছে, এই ট্রিপ কয়েলের যে সার্কিটটা শর্ট হয়ে যাবে। জি, শর্ট হয়ে কমপ্লিট হবে, সার্কিটটা কমপ্লিট হবে। আর সার্কিটটা কমপ্লিট হলে ট্রিপ কয়েলের যে কয়েলটা, এই জায়গায় ম্যাগনেটিক একটা ইফেক্ট হবে, এবং এই ম্যাগনেটের কারণে এই সিবিটা ডিসকানেক্টেড হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে টোটাল কানেকশনটাকে লুজ করে দিবে। গুড, ভেরি গুড, ঠিক আছে। সিবি দিয়ে কি বোঝাচ্ছে স্যার? সার্কিট ব্রেকার? বুঝতে পারিনি। তো সিবি দিয়ে সার্কিট ব্রেকার না বোঝাচ্ছে? হ্যাঁ, সার্কিট ব্রেকার। হ্যাঁ, যেটা বললেন লিখতেই হবে, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে করতে হবে। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা রিলে যখন আমরা ডিজাইন করব, তখন কি কি বিষয় আমরা মাথায় রাখবো সেগুলো একটু দেখবো এখানে। এক নম্বর হচ্ছে সিলেক্টিভিটিটা একটু মাথায় রাখবো।
এই প্রত্যেকটা পয়েন্টের ডিটেলস বই আছে। আমি প্রথম ক্লাসের যে পিডিএফটা দিয়েছিলাম ওটা ছিল বিকে মেহতার প্রিন্সিপালস অফ পাওয়ার প্রোটেকশন সম্ভবত, ওটা একটু ওখানে এগুলা আছে, তো ডিটেলসটা আছে। তো এগুলা আসলে মোটামুটি কিছু জিনিস না পড়লেও পারা যায়, যেমন অবশ্যই যে রিলেটা বানাবেন সেটা মাস্ট বি ইকোনমিক্যাল, খুব বেশি কস্টলি হলে হবে না, ডিজাইনটা সিম্পলিসিটি থাকতে হবে। বাট এখান থেকে দুইটা বিষয় না জেনে লিখতে পারবেন না, একটা হচ্ছে সিলেক্টিভিটি, একটা সেন্সিটিভিটি। এই যে একটা বই থেকে পড়বেন। হ্যাঁ, সেন্সিটিভিটি হচ্ছে যে কত অল্প পরিমাণে ভোল্টেজ আর কারেন্টের জন্য সেটা রেসপন্স করছে, সেন্সিটিভিটি হাই থাকা উচিত। যেমন ধরেন আপনার রিলে যদি এমন হয় যে 100 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ারের নিচে রিলে কাজই করে না, এর উপরে গেলে কাজ করে, তাহলে এই রিলের সেন্সিটিভিটি অনেক বাজে। এটা যদি মিনিমাম মনে করেন 1 মিলি ভোল্ট এবং 1 মিলি অ্যাম্পিয়ারেই কাজ করে, মিলি রেঞ্জে কাজ করে, তার মানে এটা সেন্সিটিভিটি খুব ভালো। ঠিক আছে, তো এগুলা প্রত্যেক পয়েন্টগুলো একটু দেখবেন বই থেকে। আমি ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। যেহেতু রিলের মধ্যে ইলেকট্রিক্যাল সাপ্লাই এবং ম্যাগনেটিজম দুটোই কাজ করে, তাই মেন দুইটা ভাগে ভাগ করার মধ্যে দুটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টাইপ, একটা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন, একটা হচ্ছে ইন্ডাকশন। তো পিকআপ কারেন্টের এখানে একটা ডেফিনিশন দিয়েছি, পিকআপ কারেন্ট কি সেটা ডেফিনিশন পরে আবার দেখবো, এখন আপাতত এটা স্কিপ করি। আমরা তিন টাইপের হচ্ছে রিলের মধ্যে যে কোনো তিন টাইপের নাম জানবো, একটা একটু ডিটেলস দেখবো। প্রথমত একটা আর্মেচার টাইপ রিলে, নাম জানলেই চলছে। সেকেন্ড হচ্ছে সলিনয়েড টাইপ রিলে। আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করেন একটা আয়রনের দণ্ড বা আয়রন প্লাঞ্জার, এর উপরে এরকম টি শেপের পিভট একটা আয়রনের দণ্ড আছে, সেটা এই যে সি কয়েলটা আছে, এই সি কয়েলের এনার্জাইজেশনের উপর ডিপেন্ড করবে যে এটা আসলে উপর দিকে টানবে কি টানবে না। নর্মাল অবস্থায় এই সি কয়েল সেই পরিমাণ কারেন্ট পাবে না যাতে এটা এনার্জাইজ হয়ে এটাকে উপরে তুলবে, বাট যখন ফল্ট হবে, ফল্ট কারেন্টের পরিমাণ যদি বেশি হয়, সি কয়েলটাকে যদি এনার্জাইজ করতে পারে। আমি একটু পজ দিচ্ছি, সম্ভবত কথা শুনতে সমস্যা হবে। এখন শুনতে পাওয়ার কথা, এখন বলছি। তো এটাকে টেনে যদি কখনো ফল্ট হয় এবং সেই পরিমাণ কারেন্ট দিক দিয়ে ফ্লো করে, তাহলে এই কয়েলটা এনার্জাইজ হবে এবং এটাকে টানবে উপরের দিকে। উপর দিয়ে টানলে এই ট্রিপ সার্কিটটা ওর সাথে, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যায়। এক্ষেত্রে সার্কিটটা ট্রিপ হয়ে যাবে, বাকি প্রসিডিউর আগের মতোই। মোট কথা এটা হচ্ছে এখন মুভেবল, এটা এনার্জাইজেশনের উপর ডিপেন্ড করবে দেখে এটাকে টানবে কি টানবে না। টানলে এই যে এই জিনিসটা আছে, এটা মনে করেন এই দুটো প্লাস মাইনাস, এর সাথে এটা লেগে যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে এই কয়েলটা এনার্জাইজ করতে পারছে কি পারছে না। তো এখানে যদি আমি ডেফিনেশনের কথা বলি, যেমন একটু বইয়ের ভাষায় বললে, however on the occurrence of a fault হলে the current through the relay coil becomes more than the pickup value। আচ্ছা, এই জন্য আমি পিকআপ কারেন্টটা বলেছিলাম। পিকআপ কারেন্টটা হচ্ছে কি, পিকআপ কারেন্ট হচ্ছে সেই পরিমাণ কারেন্ট যে পরিমাণ কারেন্ট দিলে রিলেটা অপারেট করবে, তার আগে করবে না। এটা কেন করছি আসলে, এটা কেন বলছি, এটা বলার পিছনে রিজন হচ্ছে, মনে করেন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফ্রিকোয়েন্সিও একটা কোয়ান্টিটি, তাই না? এবং আমরা জানি যে বাসা বাড়ির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, am I right? জি স্যার। জি স্যার। এখন কোনো কারণে আপনার একটু ওঠানামার কারণে, ফ্লাকচুয়েশনের কারণে আপনার ফ্রিকোয়েন্সি 49 হার্টজ হয়ে যায়, আর তাতেই যদি আপনি আপনার রিলে অন অফ করে দেন বা রিলেটাকে অপারেট করান, তাহলে তো অযথাই একটা সার্কিটে ইন্টারাপশন বা সাপ্লাই ইন্টারাপশন হয়ে যাবে, এত তাড়াতাড়ি তো রেসপন্স করানো যাবে না। তাহলে আপনাকে অবশ্যই যদি আপনি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে বলেন, একটা মিনিমাম রেঞ্জ দিতে হবে, যে মিনিমাম আপনার 48 বা 45 এর নিচে হলে এটা কাজ করবে না, এরকম একটা সেট করে দেওয়া, এটাই বলতে চাই। আর যদি কারেন্টের সাপেক্ষে বলি, তাহলে মিনিমাম কারেন্ট যেটার জন্য আপনার এটা ট্রিপ কয়েলটাকে ক্লোজ করবে, এটা একটা ভালো ডেফিনিশন পরে দিচ্ছি। তো যেটা বললাম যে যখন ফল্ট হবে, রিলে কয়েলের মান যখন পিকআপের থেকে বেশি হবে, তখন এই প্লাঞ্জারটা
এই সলিনয়েডের সাথে লেগে যাবে। এটা তখন আপওয়ার্ড মুভমেন্ট হবে, মানে উপরের দিকে উঠে যাবে। সেই ক্ষেত্রে ওই আপনার বাদ বাকি প্রসিজার সার্কিট ব্রেকার মানে রিলে কাজ করবে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। দ্যাটস ইট। তো আরেকটা টাইপ আছে ব্যালেন্স বিম টাইপ রিলে, নাম জানলেই চলবে কারণ অনেকগুলো আছে, এত দরকার নাই, বেসিকটা বুঝতে পারলেই হলো। এবার আমরা পড়বো হচ্ছে রিলে টাইমিং বা রিলে টাইম অপারেশন। এটা হলো যে আপনার এই যে এই সার্কিটটার মধ্যে প্রথম যে সার্কিটটা বললাম, এই সার্কিটের মধ্যে রিলে কয়েলটা যখন এনার্জাইজ হচ্ছে, এটা এনার্জাইজ হলে এটা শর্ট হবে, এটা ফুলফিল হবে, তারপর এটা টানবে। তাহলে রিলে কয়েল এনার্জাইজ হওয়ার সময় থেকে সার্কিট ব্রেকার ওপেন পর্যন্ত যে টাইমটা যাবে, হতে পারে যে 10 মিলি সেকেন্ড বা 100 মিলি সেকেন্ড, সেটাই হচ্ছে আমার টাইম অফ অপারেশন, মানে যে টাইমটা আমার লাগছে মেন কাজটা করতে। তাহলে কি লিখলাম এখানে, ইট ইজ আ টাইম ডিফারেন্স বিটুইন এনার্জাইজিং দ্য কয়েল এন্ড দ্য অ্যাকচুয়াল অপারেশন। ঠিক আছে ব্যাপারটা? অ্যাকচুয়াল অপারেশন হচ্ছে সার্কিট ব্রেকারের যে মুভিং পাথটা সেটা খুলে ফেলা, সরিয়ে ফেলা, ওপেন সার্কিট করে দেওয়া, ফল্ট হলে যে কাজটা আমরা করি। এবার টাইপের রিলে পড়বো যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে। ইনস্ট্যান্টেনিয়াস শব্দটা দ্বারা আমরা কি বুঝি? তাৎক্ষণিক। তার মানে এই তাৎক্ষণিক রিলেটা হচ্ছে এমন এক ধরনের রিলে যেখানে কোনো ইন্টেনশনাল টাইম ডিলে নাই, তার মানে ইচ্ছাকৃত কোনো টাইম ডিলে হবে না। এর মানে হলো যে আপনার যদি মনে করেন t = 10 সেকেন্ড, 10 সেকেন্ডে আপনার ফল্ট হয়েছে, আপনার এই রিলেটা একদম 10তম সেকেন্ডে গিয়েই একদম রেসপন্স করবে, কাজ করবে। বাট প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের রিলে ইউজ করি না। কেন করি না? হতে পারে যে আপনার সার্কিটে কোনো এক ধরনের ওভারশুট বা ফ্লাকচুয়েশন হলো, সেটা 10 সেকেন্ডে হয়েছে, 10.5 মনে করেন 10.5 সেকেন্ডে গিয়ে অটোমেটিক সেটা আবার ঠিক হয়ে যাবে। আপনি যদি ওই মুহূর্তেই সেটাকে রেসপন্স করান রিলেটাকে, তাহলে আপনি অযথাই কিন্তু একটা ব্রেক দিলেন, ইন্টারাপশন করলেন, সেটা আসলে ঠিক হয়ে যেত। তার মানে আপনার উচিত কিছু পরিমাণ সময় তাকে দেওয়া, বাট যদি আপনি ইন্টেনশনালি সেটাকে না দেন, ওটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রিলে। ঠিক আছে? ওকে। তো সেকেন্ড যেটা, এটার নাম হলো ইনভার্স টাইম রিলে। ইনভার্স শব্দটার মানে হলো উল্টো, যেটা বুঝতে পারছি। তার মানে হলো আমি এই ফিগারতে দেখতে পাচ্ছি এই এক্স এক্সিস বরাবর কি আছে, এটা কারেন্ট, এবং এই ওয়াই এক্সিস বরাবর আছে আমার টাইম। তার মানে এই সময়ের সাথে কারেন্টের রিলেশনটা কি হবে? ইনভার্স হবে। ফিগার থেকেও তাই দেখতে পাচ্ছি। আমি যদি একটু রিলেট করার চেষ্টা করি, যখন আমার কারেন্টের মান অল্প, মনে করেন এই জায়গায় কারেন্টের মান অল্প, তখন আমার সময় লাগতেছে অনেক বেশি এই পরিমাণ। আর যখন ফল্ট অনেক বড় হয়ে গেছে, কারেন্টের পরিমাণ অনেক বেশি, এদিকে গেলে কারেন্ট বাড়বে না? যখন কারেন্টের মান অনেক বেশি, তখন কিন্তু সময় লাগতেছে খুব কম, এদিকে যেহেতু সময় পড়ে গেলে বেশি। এটা আসলে প্র্যাকটিক্যালিও বোঝা যায়। ধরেন আপনার একদম 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, কঠিন আকারে একদম শর্ট সার্কিট হয়ে ফল্ট, কারেন্টের মান অনেক বেশি হয়ে গেছে। আপনি তো বুঝতে পারছেন যে এই ফল্টটা ঠিক হবার নয়, আপনি চান যে তাৎক্ষণিক ভাবে আপনার রিলেটা রেসপন্স করুক, সার্কিট ব্রেকারটা খুলে যাক। এই জন্যই দেখেন যে ফল্টের মান এই যে এটা নিচে নামবে আরো, তার মানে কি আপনার এখানে তো অসীম পরিমাণ কারেন্ট বেশি। কারেন্ট যখন বেশি তখন কিন্তু এই যে টাইম একদম ন্যানো সেকেন্ডে রিলে রেসপন্স করে ফেলবে। কিন্তু শুরুর দিকে মনে করেন অল্প একটু কারেন্টের ফ্লাকচুয়েশন হয়েছে, সে অল্প পরিমাণ, বেশি অল্প হলে তো রেসপন্সই করবে না, এই পাশটা তো ফাঁকা। মিনিমাম যেখানে রেসপন্স করবে সেটা যদি অল্প পরিমাণ কারেন্ট হয়, সময়ও ধীরে স্থিরে সেটা রেসপন্স করবে। ধীরে স্থিরে করার পিছনে রিজন হচ্ছে যে সে একটু সার্কিট সময় দিবে যে সে নিজে রিকভার করতে পারে কিনা। তার মানে এখানে সময়ের সাথে কারেন্টের রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কি বোঝাতে পেরেছে? জি স্যার। জি স্যার, বুঝছি। স্যার এটা উপরের রিলেটার পুরো বিপরীত না স্যার?
হ্যাঁ হ্যাঁ, পুরো বিপরীত। আমি তো বললাম যে এটা হচ্ছে বেশি পপুলার, কারণ এটা আপনাকে দুইটা পারপাস সার্ভ করছে। একটা হলো যে ফল্ট সেভার হলে খুব তাড়াতাড়ি কাজ করাচ্ছে, আর ফল্ট কম হলে স্লো কাজ করাচ্ছে, মানে রিকভার হওয়ার টাইম দিচ্ছে। তাহলে একসাথে দুটো সুবিধা হচ্ছে না? ওকে, তো তারপরের যেটা, সেটা হলো একটা, এটা কোনো রিলের প্রকারভেদ না, এটা হচ্ছে ওই যে যে টার্ম গুলো আমরা শিখবো এখানে। একটা পয়েন্ট লিখছে যে পিক আপ ভ্যালু, এই জন্য আসলে এই ভ্যালু লিখছি কেন? ইট কুড বি ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, পাওয়ার, এটসেট্রা, ফেজর। তো এটা যদি আমি ভ্যালুটাকে কারেন্ট হিসেবে ডিফাইন করি, এর নাম হয় পিক আপ কারেন্ট। এটা কি? এটা হচ্ছে যে ইট ইজ দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য রিলে কয়েল। রিলে কয়েলের এটা হচ্ছে মিনিমাম কারেন্ট, যেটার জন্য রিলে স্টার্টস টু অপারেট। বুঝতে পারছেন? মানে যে কারেন্ট না হলে রিলে অপারেট করবে না, মিনিমাম কারেন্ট এর জন্য রিলে অপারেট করে। তো যদি কখনো কোনো রিলের মধ্যে কারেন্টটা পিকআপ কারেন্টের থেকে কম হয়, এই যে as the current in the relay is less than the pickup, relay does not operate, মানে পিকআপ কারেন্টের থেকে কারেন্টটা রিলে কয়েলে কারেন্টের মান কম হলে রিলে অপারেট করবে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো মনে করেন কারেন্ট সেটিং। এখন ধরেন আমরা রিলে, অনেক সময় রিলের মধ্যে কারেন্টের মানটা আমার অল্প নেওয়া লাগতে পারে, যেমন ধরেন ডিস্ট্রিবিউশন সাইডে স্টেপ ডাউন ভোল্টেজ কারেন্টের মান, মানে অনেক ক্ষেত্রেই কোয়ান্টিটি গুলো অল্প থাকে, আবার ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি থাকে। তো আপনার ওটাই যে আসলে কোনটা লাগবে সেটা তো আপনি জানেন না, তো ওটা আপনার অ্যাপ্লিকেশন বুঝে কম বেশি করা লাগতে পারে। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, এখন মনে হয় শুনতে পাচ্ছেন? তো এই যে জিনিসটা, এইটাই হলো আমার সেই কারেন্ট সেটিং। এটা এখানে যে রোধ বাক্সে ছিল না ফিজিক্সে, রোধ বাক্সের যে রোধটা আমি তুলে ফেলতাম ওটা কাজ করতো লাইক দ্যাট। এই যে এখানে 100 ওহমের মধ্যে একটা নীল নীল বাতি দেওয়া আছে, তার মানে এটা এখানে এটা এটা সেট করা আছে। আপনি যদি 200 দেন তাহলে এটা ডাবল কাজ করবে, 50 তে অর্ধেক কাজ করবে। মানে এটা ম্যানুয়ালি ইউজারের নিডস অনুযায়ী এটা চেঞ্জ করে নেওয়া যায়। মানে আসলে পিক আপ কারেন্টটা কত হবে, এটা তো আসলে পিক আপ কারেন্ট বের করার সূত্র কি? সিটির সেকেন্ডারি যে কারেন্টটা, সেটাকে গুণ করতে হবে কারেন্ট সেটিং দ্বারা। এখন সিটির সেকেন্ডারি কত কারেন্ট হবে সেটা তো আসলে আপনার সাপ্লাই কারেন্ট এবং সিটি রেশিওর উপর ডিপেন্ড করবে। তাহলে আপনি ঠিক করবেন কিভাবে? আপনি ঠিক করবেন কারেন্ট সেটিং দ্বারা। আপনি কারেন্ট সেটিংটা বাড়িয়ে কমিয়ে আপনি হচ্ছে পিক আপ ভ্যালুটা সেট করে দেবেন। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, কোনো রেসপন্স আপনাদের পাই না। স্যার কারেন্ট সেটিং এর স্যার একটু আরেকবার বলেন স্যার। কারেন্ট সেটিং হলো এই যে ধরেন এখানে এই যে যেটাতে 100 না, এখান থেকে সাপ্লাইটা নেওয়া আছে। এই দেখেন উপরে একটা নীল কালারের দেওয়া আছে না, মানে 100 এর নিচে একটা যে নীল কালারের বাতি দেওয়া আছে না, এর মানে এখন এই 100 কাজ করতেছে। তো আমি একটা ছোট জিনিস দেখাই, এখানে কি লিখছি? পিক আপ কারেন্ট সেট করার জন্য পিক আপ কারেন্ট ইকুয়ালস টু কি লেখা এখানে? রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি ইনটু কারেন্ট সেটিং। তার মানে সিটির সেকেন্ডারি যে কারেন্ট আছে, এখন সিটির সেকেন্ডারি কারেন্ট কত হবে সেটা কিছুটা সাপ্লাই কারেন্টের উপর ডিপেন্ড করবে এবং কিছুটা সূত্রটা স্যার দেখা যাচ্ছে না আর কি নিচে। আর স্যার এখানে কারেন্ট সেটিংটা স্যার 100 হবে। হ্যাঁ, কারেন্ট সেটিং 100 হবে, ওটাই বলছি, কারেন্ট সেটিং 100 হবে। এখন আপনি যদি চান যে পিকআপ কারেন্ট আরো কমাবেন, তাহলে কারেন্ট সেটিং 75% করে দেন, আর একটু কমবে। যদি বলেন আরো কমাবেন, তাহলে 50% করে দিলেন, এই সেই 50। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার আপাতত লাগবে না, এটা আসলে ম্যাথ করার ক্ষেত্রে লাগে। তো এই ফল্ট রিলের যে ফল্ট কারেন্টটা সেটাকে পিকআপ কারেন্ট দ্বারা ভাগ করলে হয়।
টাইম সেটিং মাল্টিপ্লায়ার আর হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ারটাও এক ধরনের হচ্ছে ওই গুণ করার ক্ষেত্রে কাজে লাগে, এটা 0 থেকে 1 এর মধ্যে করা হয়। এই 2 নম্বরে মানে এই দুইটা পয়েন্ট 3 আর 4 এই দুটো পয়েন্ট আপাতত স্টপ রাখছি, যদি এই রিলেটেড ম্যাথ করাই তাহলে এই দুটো ডিসকাস করব। আচ্ছা, আমরা এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল পাওয়ার রিলে। তো পাওয়ার রিলে থেকে কি বুঝতে পারছি, এখানে অবশ্যই ভোল্টেজ কারেন্ট দুটো ব্যাপার আছে। আচ্ছা, তো ফিগার থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যালুমিনিয়াম ডিস্ক থাকবে, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ডিস্ক যেটা ফ্রিতে রোটেট করতে পারবে in between poles of which it is connected। এই যে পোল এটার সাথে কানেক্টেড রোটেট করতে পারবে। তো এইখানে এই পটেনশিয়াল ট্রান্সফরমার থেকে ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ সাপ্লাইটা আসবে, যেটা একটা পটেনশিয়াল মানে মোট কথা পটেনশিয়াল কয়েল যেটা আছে এই আপার ইলেকট্রোম্যাগনেটটা কে বলা হচ্ছে আমি পিসি বা পটেনশিয়াল কয়েল। আপার ইলেকট্রোম্যাগনেট একটা উইন্ডিং লাগানো থাকবে, সেই উইন্ডিং এর নাম হচ্ছে পটেনশিয়াল কয়েল, যেটার কানেক্টেড থাকবে একটা পিটির সাথে মানে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে, মানে সার্কিটের ভোল্টেজ সোর্স থেকে। এর মানে হলো আমি যদি সহজ ভাষায় বলি, এই ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল পাওয়ার রিলেটা উপরের পার্টে যে ইলেকট্রোম্যাগনেটটা থাকবে সেখানকার ভোল্টেজ সোর্স থেকে একটা পিটির মাধ্যমে একটা উইন্ডিং থাকবে, সেই উইন্ডিং এর কয়েলটার নাম হচ্ছে পটেনশিয়াল কয়েল। আর নিচের দিকে যে ইলেকট্রোম্যাগনেটটা আবার নেট কানেকশন প্রবলেম। আচ্ছা, আবার নিচের দিকের যে ইলেকট্রোম্যাগনেটটা সেটা একটা সেপারেট উইন্ডিং থাকবে, সেটার নাম হলো কারেন্ট কয়েল। ঠিক আছে, যেটা কানেক্ট থাকবে একটা সিটির মাধ্যমে, কারেন্ট ট্রান্সফরমার থেকে আসবে সাপ্লাইটা, এবং এই লাইনটা হচ্ছে যেটাকে আমি প্রোটেক্ট করতে চাই সেটার সাথে কানেক্টেড থাকবে। এটা মেকানিজম এখন লেখা যাবে না, মানে এখানে বলবো একটা অ্যালুমিনিয়াম ডিস্ক যেটা এই পোলের সাপেক্ষে রোটেট করে, উপরে পিডি থেকে একটা ইলেকট্রোম্যাগনেটের মধ্যে পটেনশিয়াল কয়েল আছে, নিচে হচ্ছে সিডি থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট কয়েল আছে। এই তো মেকানিজম লেখা যাবে, যাওয়ার কথা। তার মাঝখানে লাল দ্বন্দ্বটা কিসে স্যার, এখানে যে লম্বা এটা? এটা হ্যাঁ স্যার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডিস্ক যেটা ঘুরবে, রোটেট করবে। এটাই কি রোটেট করবে? হ্যাঁ হ্যাঁ, রোটেট করবে। এটা আসলে দেখা যাচ্ছে, মনে করেন একটা প্লেট, আমরা যে খাবারটা মানে যে প্লেটে খাবার খাই না সেই প্লেট, ওই প্লেটটা যদি আপনি ওই আপনার চোখ বরাবর উচ্চতায় এনে দেখেন তাহলে একটা কাগজের পৃষ্ঠার মতো দেখা যাবে না স্যার? এটা কি মিটারের ডিস্কের মতো? মিটারের ভিতরে যে ডিস্ক দেখা যায় মিটারের ডিস্কের মতো, রাইট? মানে এটা আসলে রাউন্ড একটা সার্কুলার সিস্টেম, এটা চোখ বরাবর দেখতেছে তাই এটাকে দেখতে অনেকটা পাতলা দণ্ডের মতো লাগছে। আর এটা ঘুরবে কখন? যখন ট্রিপ করবে তখন এই বরাবর না থেকে এটা লম্বা বরাবর হয়ে যাবে? না না না, ট্রিপ কখন করবে সেটা আমি দেখাচ্ছি, ওদিকে আগে যাব না। তবে এই ঘুরবে হলো এই ফ্লাক্স কাট করবে। তো দেখেন এই যে পটেনশিয়াল কয়েলের মধ্যে মানে ভোল্টেজ কয়েল যেটা, তার মধ্যে যে ফ্লাক্সটা সেটার নাম হচ্ছে φ1, এবং φ2 টা হলো এই কারেন্ট কয়েলের মধ্যে ফ্লাক্সটা। আমরা দেখি এখানে কি বলছে, the flux φ1 due to current in the potential coil will nearly lagging 90 degree behind the applied voltage V। এর মানে হচ্ছে এই ফিগারটা দেখলে বুঝবেন, এই যে φ1 টা, এই φ1 টা কার জন্য রেসপন্সিবল? পটেনশিয়াল কয়েলের জন্য রেসপন্সিবল, তাই না? φ1 টা পটেনশিয়াল কয়েলের জন্য, এবং এই φ1 টা যে নরমাল অপারেটিং যে ভোল্টেজ বা কারেন্ট তার সাথে 90 ডিগ্রি ল্যাগ করছে, এটা 90 ডিগ্রি ল্যাগ করছে। তাহলে এটা পটেনশিয়াল কয়েলের জন্য দায়ী,
এটা নরমাল থেকে 90 ডিগ্রি। আর যেটা ফ্লাক্স φ2 এটা তো কারেন্ট কয়েলের জন্য দায়ী, মানে কারেন্ট কয়েলের জন্য এটা হয়। সেটা নরমাল যে কারেন্ট কয়েল তার সাথে তার মোটামুটি নিয়ারলি মানে কাছাকাছি একই ফেজে আছে। অত নিয়ারলি দেখালে তো বোঝা যাবে না, তাই এটাকে আসলে হয়তো এরকম, ওটা বোঝানোর জন্য এদিক দিয়ে রাখছে। ঠিক আছে, তো থাকলে এই যে φ2 আর মেন লাইন যেটা অপারেটিং কয়েল তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে দিচ্ছে হচ্ছে থিটা, এবং φ1 আর φ2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে দেওয়া হচ্ছে আলফা। এখন আগের একটা আর্টিকেল থেকে আমরা জানি যে এই ধরনের ডিস্ক যখন ঘুরতে থাকে তখন তার মধ্যে ড্রাইভিং টর্ক যেটা হয়, সেই ড্রাইভিং টর্কের মান হলো φ1 ইন্টু φ2 গুণন হচ্ছে এই দুটোর মধ্যবর্তী সাইন, এই দুটোর মধ্যবর্তী সাইন কত আলফা, ইন্টু হচ্ছে সাইন আলফা। এর একটা বিষয়। এখন এটা মনে করেন আমার লিখতে হবে, মানে এটা আসলে আগের আর্টিকেল থেকে আমরা প্রমাণ করে পেয়েছি, তো এটা ডাইরেক্ট লিখবে এই থেকে আমরা জানি যে এটা লিখতে পারি। তো এখন আগের ফিগার থেকে আমরা কি দেখলাম যে φ1 টা নরমালি ভোল্টেজ কয়েলের উপর ডিপেন্ডেন্ট এবং φ2 টা কারেন্ট কয়েলের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এইখানে যেখানে আমার φ1 ছিল তার পরিবর্তে লিখবো আমি v, কারণ এই যে φ1 এর পরিবর্তে v, φ2 এর পরিবর্তে যেমন i এখানেও লিখবো i দিয়ে এখানে যেরকম আলফা ছিল, আলফাটাকে আমরা কি লিখতে পারি 90 মাইনাস থিটা, কারণ 90 থেকে থিটা যদি মাইনাস করি তাহলে এটাই পাই, আলফা হচ্ছে 90 মাইনাস থিটা, ওটা এখানে বসাই দিলাম এই আলফার পরিবর্তে। তাহলে sin 90 মানে কি cos থিটা লেখা যায়। তো এটাই হলো pi, মানে পাওয়ার p ইকুয়ালস টু কি vi cos থিটা, মানে vi cos থিটা মানে যে কোনো একটা সার্কিটের পাওয়ার কতটুকু সেটা মেজার করে। তাহলে এটা পরীক্ষায় আসবে যে দেখাও যে ডিরেকশনাল টাইপ ইন্ডাকশন ডিরেকশনাল টাইপ পাওয়ার রিলেতে ড্রাইভিং টর্কের মান হচ্ছে ওই সার্কিটের যে ডিরেকশনাল পাওয়ার ফ্লো সেটার সমান, বা এটা আসতে পারে যে প্রুফ দ্যাট t is proportional to vi cos theta, অথবা t is proportional to power in the circuit। কারো প্রবলেম? স্যার আরেকবার বললে একটু ভালো হয় স্যার ইকুয়েশন গুলা। জি স্যার। এতটুকুই, আরো সমস্যা আছে? আচ্ছা ধরে নিলাম এতটুকুই। এখানে এটা মনে করেন জানা আগের একটা আর্টিকেল থেকে আমরা পেয়েছি, তো যারা জানেন না মনে করেন যে মুখস্থই করলেন যে টর্কের মানটা হলো এই যে দুটো রোটেটিং ডিস্ক মানে φ1 φ2 এর গুণফলের এবং মধ্যবর্তী সাইনের সমান। তো এরপর যেটা করতে হবে আগের ফিগারটা দেখে আসতে হবে। এখানে কি দেখছি এই যে পটেনশিয়াল মানে ভোল্টেজের সাথে φ1 আর কারেন্টের সাথে φ2, এখানে তাই দেখাচ্ছি ভোল্টেজের সাথে φ1 কারেন্টের সাথে φ2। তাহলে প্রপোর্শনাল সম্পর্ক হিসাবে φ1 এর পরিবর্তে লিখবো v ভোল্টেজ, φ2 এর পরিবর্তে লিখবো কারেন্ট i, আর এই আলফাটাকে আমরা 90 মাইনাস থিটা রিপ্লেস করলাম, একই জিনিস বোঝায়, এখানে দেখলে বুঝতে পারবেন। তো লিখলে এই sin 90 মাইনাস থিটাকে লেখা যায় cos থিটা, তাহলে আলটিমেটলি vi cos থিটা হয়ে গেল। আর এই vi cos থিটাকে আমরা পাওয়ার বলতে পারি, যে কোনো জিনিসের পাওয়ার। তার মানে টর্ক ইজ প্রপোর্শনাল টু পাওয়ার ফ্লো বা পাওয়ার ইন দ্য সার্কিট, ড্রাইভিং টর্ক ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু। ওকে জি স্যার। ওকে, আচ্ছা মাগরিবের আজান দিয়েছে কি আপনাদের ওখানে? না স্যার দেয় না এখনো। দিচ্ছে আমাদের দিচ্ছে স্যার, স্যার আমাদের এদিকে দিচ্ছে। আচ্ছা 7:15 তে সবাই চলে আসবেন, 7:15 এর মধ্যে। ওকে স্যার। রেকর্ড পজ করে দিতে পারেন, সুবিধা হবে। সো আমরা এরপরের টপিকটা হচ্ছে ডিস্ট্রিবিউট, বাট সেটা একটু পরে পড়বো যেহেতু সবাই ব্রেক থেকে আসলো। আশা করি সবার মনোযোগটা এখন এদিকে আছে, তাই এই টোটাল কোর্সের যে বেসিকটা
টোটাল কোর্সের জন্য যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেনশিয়াল রিলে, সেটা আগে পড়ে নেব। হিয়ার কামস আওয়ার ডিফারেনশিয়াল রিলে, ওই টপিকটা শেষে করবো আর কি। তো ফার্স্ট অফ অল ডিফারেনশিয়াল রিলে আমরা কেন আসলাম? যতগুলো রিলে করা হয়েছে সেটার জন্য এক্সেস পরিমাণ কারেন্ট প্রয়োজন অপারেশন করার জন্য, এবং এটা যার কারণে লেস সেনসিটিভ এটা কারেন্টের জন্য। তো এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমরা আবার নেট প্রবলেম, ওকে, এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমরা ডিফারেনশিয়াল রিলে ইউজ করব। তো আমরা ডেফিনিশনটা একটু পড়ি সবাই কি লিখছে। A differential relay is one that operates when the phasor difference of two or more similar electrical quantities exceeds a predetermined value. এর মানে হচ্ছে, মনে করেন আপনি এখানে একটা হতে পারে this is a transformer, হতে পারে this is an alternator, তো যেটাই হোক আমি এই জিনিসটাকে প্রোটেক্ট করতে চাই। তো আমি এখান থেকে হয় যদি আমি দুটো সিটি ইউজ করি, একটা সিটি ইউজ করলাম আর এখানে একটা সিটি ইউজ করলাম, করে এখান থেকে একটা কারেন্ট মাপলাম I1 এবং এখান থেকে একটা কারেন্ট মাপবো I2। যদি দেখি যে আমার অবশ্যই দুটো সিটির টার্ন রেশিও রেটিং সব সেম হইতে হবে, তো এখান দিয়ে যে কারেন্টটা ঢুকবে এখান দিয়ে সেই কারেন্টটা বের হবে। আমি মাঝখান দিয়ে এই আচ্ছা সুন্দর করে আঁকা দরকার, কিছু বুঝতে পারছেন না, আমি আরেকবার আঁকি। সাপোজ ধরেন এইখানকার যে ইকুইপমেন্টটা আছে সেই ইকুইপমেন্টটা আমি প্রোটেক্ট করতে চাই। এই ইকুইপমেন্টটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম, এটা ট্রান্সফরমার বা জেনারেটর যে কোনো কিছু হতে পারে। আমি যদি কারেন্ট দিয়ে এটাকে ডিফারেনশিয়াল রিলের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এখানে একটা সিটি দিব, মানে কারেন্ট ট্রান্সফরমার, এখানে একটা সিটি দিব। কারেন্ট ট্রান্সফরমার কি করে যে কারেন্টের সেকেন্ডারি মানে কারেন্টটাকে লো করে দেয় যাতে কারেন্টটা মেজার করতে পারি আমরা। তো এখানে যে কারেন্টটা পেলাম সেই কারেন্টটার মান মনে করা হচ্ছে I1। তো রুলস অনুযায়ী আপনার এটা কি বললাম I2, রুলস অনুযায়ী এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে এদিক দিয়ে একই পরিমাণ কারেন্ট বের হবে। এখন যদি এই যে এই জায়গাতে অল্টারনেটর এখানে যদি কোনো ফল্ট, আমি যে এখন গ্রাউন্ডটা আঁকলাম, এই গ্রাউন্ড মানে হলো শর্ট সার্কিট, মানে এই ফল্টটা যদি আসলে না হয় তাহলে কিন্তু এদিক দিয়ে যে কারেন্ট ঢুকবে I2 এর মান হবে সেম। তাহলে I1 আর I2 ডিফারেন্স সেই ক্ষেত্রে I1 মাইনাস I2 হয়ে যাবে 0। যখন I1 আর I2 ডিফারেন্স 0 হবে তখন ডিফারেনশিয়াল রিলে কাজ করবে না, নরমাল থাকবে, এটাই বলছে। এখন এই জিনিসটা কারেন্ট না হয়ে অন্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসও হতে পারে। তাহলে আমরা এখন ডেফিনিশন দিয়ে একটু মিলাই যে ডিফারেনশিয়াল রিলে হচ্ছে সেটা যেটা হচ্ছে ফেজর ডিফারেন্স অফ টু সিমিলার ইলেকট্রিক কোয়ান্টিটিস। এমন না যে এখানে কারেন্ট দিয়ে এখানে ভোল্টেজের সাথে কম্পেয়ার করব, এখানে ভোল্টেজ দিলে এখানেও ভোল্টেজ, সিমিলার কোয়ান্টিটির সাথে আমরা মেজার করব যেটা একটা নির্দিষ্ট ভ্যালুর থেকে কম হয় না বেশি হয়। এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল রিলে। একটু ডিটেইলসে যদি দেখি, ফিগারটা আগে একটু দেখে নেই। ফিগারটাতে কি দেখতে পাচ্ছি, এদিক থেকে আমার খুব ভালো করে খেয়াল করতে হবে, এদিক থেকে আমার I1 কারেন্টটা ঢুকছে, ঢুকে এটা হলো সিটির প্রাইমারি, এটা সিটির সেকেন্ডারি। তো নরমালি আমার এগুলো হচ্ছে কারেন্টটাকে লো করে দেয়, তার মানে এটা যদি আপনার 200:1 হয়, তার মানে হচ্ছে এদিক কারেন্ট ঢুকবে তার 200/1 এই সেকেন্ডারিতে এদিক দিয়ে বের হবে। এদিক দিয়ে বের হয়ে আবার এই মাঝখানে যে জিনিসটা এটা হচ্ছে আমার প্রোটেক্টেড সিস্টেম এলিমেন্ট, এই জায়গাটাকে আমি প্রোটেক্ট করতে চাই, মেবি অল্টারনেটর বা জেনারেটর বা মানে এখানে 200:1 নিতে হবে। স্যার সাউন্ড পাওয়া যায় না কিছুক্ষণ ধরে। তো যাই হোক সহজ বাংলা যদি বলি, আমি এদিক দিয়ে কারেন্ট সাপ্লাই দিচ্ছি মানে সেকেন্ডারিতে কারেন্ট বের হবে, আবার সেই কারেন্ট এদিক দিয়ে ঢুকবে,
ঢুকে এই কারেন্ট আবার এদিক দিয়ে আসবে, এইভাবে কারেন্টটা ফ্লো হবে। তো আসলে যখন ফল্ট না হবে তখন এই সবকটা কারেন্টের মান সমান হবে, কারেন্টে কোনো ডিফারেন্স পাবো না। ডিফারেন্স না পেলে এই ওভার কারেন্ট রিলেটা কাজ করবে না। এবার একটু ওই যে এখানে দেখি যারা তো তাড়াতাড়ি স্যার কেন বলছে, একটু এখানে দেখেন কি লিখছে। এখানে লিখছে thus a differential relay is one that compares the current entering a section of the system with the current leaving the section। এর মানে হলো এই প্রোটেক্টেড সিস্টেমের যেটাকে আমি করব অল্টারনেটর, এই অল্টারনেটরে যে পরিমাণ কারেন্ট ঢুকছে যে পরিমাণ কারেন্ট বেরোচ্ছে এই দুটো কারেন্টকে আমি মেপে দেখব। যদি দেখি যে ঢোকার কারেন্ট এবং বের হওয়ার কারেন্ট দুটি সেম, এর মানে কোনো ফল্ট হয় নাই, সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল রিলে কাজ করবে না। তো আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন এই দুটা কারেন্টের মান হবে ইকুয়াল, কিন্তু যখনই ফল্ট হয়ে যাবে তখন আর সেটা হবে না, সেক্ষেত্রে এক এক কারেন্ট যাবে, সেম হবে না। ওকে, তো এই যে সেম হলো না, যে কারেন্টের যে ডিফারেন্সটা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনকামিং এন্ড আউটগোয়িং কারেন্টস, সেটা এমন ভাবে অ্যারেঞ্জ করা হবে যেন সেটা এই অপারেটিং কয়েল যেটা এখানে বলছি, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল রিলের কয়েল, এই কয়েল দিয়ে ফ্লো করবে। কয়েল দিয়ে ফ্লো করলে যদি সেই কয়েলের যে কারেন্ট সেটা যদি পিক আপ যদি বেশি হয় তাহলে রিলেটা অপারেট করবে, সার্কিট ব্রেকার খুলে যাবে। এই হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। এখন আমাকে বলেন যে কতজন বুঝতে পেরেছেন, তারা হ্যান্ড রেজ করেন, কতজন বুঝছেন? স্যার আপনার সাউন্ড গুলো কাটা কাটা আসতেছে যথেষ্ট। সেটা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তারপরও কারা কারা বুঝেছেন দেখি একটু হাত তুলুন। মানে কেউ বুঝেন নাই? স্যার আরেকবার একটু বলেন তাহলে এটা। স্যার আমিও বুঝিনি। বলেন স্যার। স্যার কথা আটকে গেছিল তো এর জন্য বোঝা যায় না স্যার। আপনাদের সবাই আসেন। নেটওয়ার্কের সমস্যা। আমি কিছুই তো শোনা যায় না। কাজ করে দে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আমি ডিফারেন্সিয়াল রিলের এই ব্যাপারটা 32 প্রেজেন্টেশন আছে, একটু লাস্ট বারের মতো রিপিট করব ব্যাপারটা, লাস্ট বার রিপিট করছি। ডিফারেন্সিয়াল রিলে কাকে বলে, মানে কিভাবে হয়, সেটা হলো আপনার ধরেন এটা একটা সার্কিট, আচ্ছা এটা আমি এখানে যে কারেন্টটা ঢুকবে এই পাশ দিয়ে সেই কারেন্টটা বের হবে, এই ঢোকার সময় কারেন্টটা আমি এই সিডি দ্বারা মেপে নিব, বের হওয়ার সময় কারেন্টটা এটা দ্বারা মেপে নিব। যদি ফল্ট না হয় দুটো কারেন্টের মান সেম হবে, সেক্ষেত্রে এখানে কোনো কারেন্ট আসবে না। যদি ফল্ট হয় তাহলে দুটো কারেন্টের মান সেম হবে না, এবং দুই কারেন্টের যে পার্থক্য সেটা এই অপারেটিং কয়েল দিয়ে আসবে। এই অপারেটিং কয়েল কাজ করলে ইভেন্টুয়ালি কাজ করবে। এখন কি ক্লিয়ার? জি স্যার বুঝছি এখন। জি স্যার বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এখন খুব ডিটেইলস থেকে যদি বলি যে আসলে আচ্ছা ডিফারেন্সিয়াল দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে, একটা ভোল্টেজ ডিফারেন্সিয়াল রিলে। তো
তো কারেন্ট ডিফারেন্সিয়াল রিলেটা একটু ডিটেইলস বুঝুন কিভাবে কাজ করে। ধরেন এই যে কন্ডিশনটা অল্টারনেটর উইন্ডিং, এটাকে আমরা প্রোটেক্ট করতে চাই। তো মনে করেন কারেন্ট আপনার দিক থেকে এসে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমার এটা আসলে ফল্ট হয় নাই, ফল্ট হলে এখানে একটা শর্ট সার্কিট সিম্বল থাকতো। যেমন এই সার্কিটটা দেখেন, এই সিম্বলটা বানাচ্ছে এখানে গ্রাউন্ড ফল্ট হয়েছে, তার মানে এখানে ফল্ট হয় নাই। এখানে যখন ফল্ট না হয়েছে তখন এখানে কয়েকটা জিনিস কনসিডার করতে হবে। আপনি ধরে নেন, যেমন ধরছে যে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন সাপোজ দ্য অল্টারনেটর উইন্ডিং ক্যারিজ এ নর্মাল কারেন্ট অফ 1000 অ্যাম্পিয়ার। তার মানে অল্টারনেটরের এই জায়গা দিয়ে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। 1 2 3, এখানে 1000 ঢুকছে আর এদিক দিয়ে 1000 অ্যাম্পিয়ার বের হচ্ছে। খুব ভালো করে খেয়াল করতে হবে। তো এই সিটির রেশিওটা হচ্ছে এমন যে এই পাশে যা হবে তার 200 ভাগের 1 ভাগ হবে এখানে। তো যদি এখানে 1000 হয়, তাকে যদি আমি 200 ভাগ করি, এই পাশে নিশ্চয়ই 5 অ্যাম্পিয়ার পাবো। আপনি 1000 কে 200 দ্বারা ভাগ করেন, 5 হবে না? জি স্যার। তাহলে এই যে 5 যাবে এদিক দিয়ে। দ্বিতীয়ত, যখন আপনার এই প্রান্তে 1000 বেরোচ্ছিল তখন নিশ্চয়ই এই প্রান্তেও 5 থাকবে, যেহেতু 200 ভাগের 1 ভাগ এই প্রান্তে। তাহলে 5ও যাবে এদিক দিয়ে। তাহলে এখান দিয়ে গেল 5, আচ্ছা, আর এদিক দিয়ে আসলো 5। এখন যদি এখান দিয়ে 5 যায় এবং এই রিলেতে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে এই 5টাই তো এদিক দিয়ে নেমে আসবে, তাই না? আর এখানে জি যে স্যার। 5টা এদিকে যেহেতু যাচ্ছে না, ডিফারেন্স নাই, সেটা এদিক দিয়ে বেরিয়ে আসবে। তার মানে কিন্তু কোনো কারেন্টের কোনো ডিফারেন্স নাই, মানে এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার ঢুকে এদিক দিয়ে 5 চলে যাচ্ছে, তাহলে এদিক দিয়ে আসার মতো কোনো কারেন্ট আছে? নাই। না স্যার। তখন আমার এটার নাম হচ্ছে, আমার অপারেশন লিখছি অপারেটিং কয়েল, ওভার কারেন্ট অপারেটিং কয়েল। এই অপারেটিং কয়েল যদি কাজ না করে তাহলে কিন্তু আমার ডিফারেন্সিয়ালে কাজ করছে না, তার মানে বোঝাচ্ছে কোনো ফল্ট হয় নাই। ঠিক আছে? জি স্যার। এবার একটা কেস দেখাবো যেটা আমরা বলছি যে ফল্ট কেস। আচ্ছা, এটা মনে করেন হচ্ছে ফল্ট হয়েছে। তো যখন ফল্ট হয়েছে এবং এই বিষয়টা ধরে নিতে বলছে যে যদি আমি যে এই যে বলছে if some current 500 ampere in this case 500 ampere in this case ধরে নিলাম flows out of one side, মানে একটা জেনারেটরের একটা সাইড দিয়ে 500 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, মানে এই জায়গা থেকে আমি 500 অ্যাম্পিয়ার পাচ্ছি। হোয়াইল যেখানে এ লার্জার কারেন্ট 200 অ্যাম্পিয়ার এন্টার আদার সাইড, যেখানে আসলে এই জেনারেটরের অন্য সাইডে 2000 অ্যাম্পিয়ার ঢুকছিল। এখন যখন আপনার বুঝি নাই, যখন আপনার ফল্ট হবে তখন কিন্তু এই যে এদিক সেদিক অনেক দিকে কারেন্ট চলে যাবে। এই যে 2000 অ্যাম্পিয়ার দিকে ঢুকছিল তার মাত্র 500 অ্যাম্পিয়ার বের হচ্ছে, মানে বাকি 1500 কিন্তু যে গ্রাউন্ডে চলে গেছে। মানে ফল্ট হলে এই সমস্যাটা হয় যে সিটির দুই প্রান্তে সেম পরিমাণ কারেন্ট আমি পাবো না। তো এটা যখন হলো তখন আসলে ঘটনাটা কি ঘটছে দেখি আমরা। আর আরেকটা বিষয় প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা আসলে সিটি কেন ইউজ করছি? কারণ সিটি আমাকে কারেন্টটাকে স্টেপ ডাউন করে দেয়। এই যে আমি ওভার কারেন্ট রিলে এখানে যে অপারেটিং রিলে ইউজ করছি সেটা এত 2500 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে না। এই যে এই রেশিও দ্বারা সিটিটাকে 200 মানে 500 কে 2.5 অ্যাম্পিয়ার করে দিচ্ছে, 2000 কে 10 অ্যাম্পিয়ার করে দিচ্ছে, এই যে কারেন্টটাকে লো করছে, এটা সিটির কাজ। তো এখন দেখি কি ঘটছে ব্যাপারটা। যখন আমার এই প্রান্তে 2000 অ্যাম্পিয়ার আসছে, যেহেতু এটা 200:1, তাহলে 2000 কে 200 ভাগ করলে আমি পাই 10, তাহলে নিশ্চয়ই এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার বের হচ্ছে, এদিকে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ এই 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। অন দা আদার হ্যান্ড এদিক দিয়ে যখন 500 অ্যাম্পিয়ার বেড়ে যাচ্ছে, এটা যেহেতু 200/1, 500 কে আমি 200 দ্বারা ভাগ করলে পাবো 2.5, তাহলে এদিক দিয়েও আমার 2.5 ঢুকছে। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি এদিক দিয়ে যদি আমার 10 বের হয়, মানে 10 যায়, আর আউটপুটে মাত্র যদি আমি 2.5 পাই, তাহলে নিশ্চয়ই বাকি 7.5 এদিক দিয়ে আসতেছে। মানে আমরা ওই যে কেসিএল কারশফস কারেন্ট ল থেকে জানি যে 10 অ্যাম্পিয়ার এদিকে আসতেছে, নিশ্চয়ই 2.5 এদিকে গেলে বাকি 7.5 এদিকে আসছে। জি স্যার।
আচ্ছা, এই যে এখন 7.5 অ্যাম্পিয়ার কিন্তু আমার রিলের কারেন্ট দিয়ে ঢুকে গেছে, যেটাকে আমি অপারেটিং কয়েল বা ডিফারেনশিয়াল রিলের কয়েল বলতেছি। এখন আপনার যদি ডিফারেনশিয়াল রিলের পিকআপ কারেন্টের মান 7.5 থেকে কম থাকে, মানে পিকআপ কারেন্ট থেকে যদি 7.5টা বেশি হয়, তাহলে কিন্তু আপনার রিলে কাজ করবে এবং সেটাকে ফল্ট হিসেবে বিবেচনা করে বাদবাকি কাজ হবে। বুঝা গেছে? এটা একটা। এই বিষয়টা আবার একটু ডিফারেন্ট হতে পারে, যেমন এই কেসটাতে। এই কেসে বলা হয়েছে যে এখানে ফল্টের পরিমাণ এত বেশি যে এই অল্টারনেটরটা এদিক থেকেও কারেন্ট শুষে নিচ্ছে, এদিক থেকে কারেন্ট টেনে নিচ্ছে। যদি নেয় তাহলে ব্যাপারটা দেখেন কি হচ্ছে। আমার এই জায়গাতে যদি আমার 2000 থাকে, অবশ্যই এই সেকেন্ডারিতে এখান থেকে পাবো কত, 2200 দ্বারা ভাগ করলে 10, আমার এদিক 10 বেরোচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এদিক থেকে আমার 1000 ঢুকছিল, তাহলে এই সেকেন্ডারিতে কত পাবো, 5, মানে 1000কে 200 দ্বারা ভাগ করলে 5, তাহলে আমার 10 এদিক দিয়ে ঢুকছে। এখন আগের ব্যাপারটা দেখেন, আগে কিন্তু 5 এখান দিয়ে বের হচ্ছিল, এরকম করে বের হচ্ছিল, কিন্তু এখন এই দেখেন এই যে এদিকে ডিরেকশনটা, মানে সে 5 অ্যাম্পিয়ার আরো নিয়ে নিচ্ছে। দ্যাটস ওয়াই এই 5টা আর আগের মতো এদিক যাবে না, সে উল্টা এদিকে আসবে। আসলে এদিক থেকে যদি 5 আসে, এদিক থেকে যদি 10 আসে, তাহলে রিলে কয়েল কত পাবে এখন, 5 10 এ 15। তো এখন এরকম ক্ষেত্রে আপনার রিলে আরো ফাস্ট রেসপন্স করবে, যেহেতু রিলে কয়েলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমার মনে হয় খুব কঠিন একটা টপিক খুব ইজিলি বুঝে ফেলছি, বোঝার কথা। জি স্যার। ওকে, এটা কিন্তু বার্নিং কোশ্চেন। এখান থেকে যদি জিজ্ঞেস করেন স্যার প্রশ্ন কিভাবে আসবে, ম্যাথমেটিক্স যদি করাই তাহলে ম্যাথ করালে ম্যাথ দিব, এটা বুঝলে ম্যাথ তো একদম ডাল ভাত হয়ে যাবে। আর ম্যাথ যদি নাও দেই, থিওরি হিসেবে যদি বলি, তাহলে বলতে হবে যে কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে এটা হলো উইদাউট ফল্ট, এটা হলো যেটাই করেন সমস্যা নেই, উইথ ফল্ট। এই দুটো কেসে আমি যদি বলি যে কোন একটা নিউমেরিক ভ্যালু আপনি ধরে নিয়ে এক্সপ্লেন করতে হবে, সেক্ষেত্রে আপনি এই ভ্যালুগুলো ধরতে পারেন, আপনার ইচ্ছা মতো ভ্যালু ধরে এরকম এক্সপ্লেন করে দেখাইতে হবে। ওকে, জি স্যার। এই কোশ্চেন যদি দেই, এটা মার্কস অবশ্যই বেশি থাকবে। ওকে, তাহলে আমার ডিফারেনশিয়াল রিলে শেষ। লাস্ট টপিক সেটা হচ্ছে কই হ্যাঁ পেয়েছি। তো আসলে এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, এখন ঠিক আছে। এখানে ভোল্টেজ আর কারেন্টের রেশিওটা মেজার করা হয়। তো আমরা ওহমস ল থেকে জানি না যে ভি বাই আই ইকুয়ালস টু হলো রেজিস্ট্যান্স আর, জানি? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেজিস্ট্যান্স অনেক সময় ইম্পিডেন্স প্রকাশ করা হয়, পার্ট রেজিস্ট্যান্স, তাই এটাকে অনেক সময় ইম্পিডেন্সও বলা হয়। তাহলে এটা কি পেলাম যে আর ইকুয়ালস টু ইম্পিডেন্স ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে ভি বাই আই রেশিও মানে ইম্পিডেন্স রিলে। আবার এই রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু আমরা পড়েছিলাম রো এল বাই এ, মনে আছে? রো আর ইকুয়ালস টু রো এ, তার মানে কি রেজিস্ট্যান্সের মান বাড়া কমা ডিপেন্ড করবে কিন্তু এই লেন্থের উপরও, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, এই জন্য এটাকে ডিসটেন্স রিলেও বলা যায়। আচ্ছা, এখন কিভাবে কাজ করে দেখেন, মনে করেন আমার এখানে এই পাশে জেনারেটর, এই পাশে কিছু আছে, সেই জায়গায় আলাদা আলাদা প্রোটেকশন দেওয়া আছে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি এখানে এই এ থেকে এই যে বি পর্যন্ত যে জায়গাটা,
এই জায়গাটাতে কিভাবে প্রোটেকশন দিব ট্রান্সমিশন লাইনের, ঠিক আছে? তো এখন নিজ দায়িত্বে একটু মিউট করলে সুবিধা হতো আমার জন্য। আচ্ছা আমি মিউট করলাম। খালি তোমার নয়েজ হচ্ছে তোমার ওইখানে যথেষ্ট। আচ্ছা মিউট করে দিছি, আর বলতে হবে না, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, তো এখন আপনার এই ক্ষেত্রে একটা প্রি ডিটারমাইন্ড ভ্যালু, একটা সেট পিকআপ কারেন্ট যেরকম দিতে হয় এরকম একটা ইম্পিডেন্সের একটা সেট ভ্যালু দিলেন। সেটা মনে করেন যে আপনার এই যেখান থেকে ইম্পিডেন্স রেটটা আছে এখান থেকে এই পর্যন্ত যে ইম্পিডেন্সটা পাবেন সেটার নাম আমি মনে করেন জেডএল বলে দিলাম। এটা হলো জেডএল। এখন কোন কারণে যে জায়গাটা করতে চাই তার ভিতরে যদি ফল্ট হয়, এই যেমন এই জায়গায় ফল্ট হয়েছে, তাহলে আমি যদি রিলে থেকে এইটুক মাপি যে এটা পাবো, ইম্পিডেন্সটা পাবো, সেই ইম্পিডেন্সের মানটা অবশ্যই যে ডিটারমাইন্ড ভ্যালু যেটা মানে আগের থেকে প্রি ডিটারমাইন্ড ভ্যালু যেটা জেডএল, জেডএল এর থেকে কম হবে না? দেখা যাচ্ছে জেডএল টা বেশি। আপনি যে ডিসটেন্স দিয়ে চিন্তা করেন জেডএল টা বেশি, তো এই শর্তটাই হচ্ছে যদি জেডএল এর থেকে কম হয় তাহলে সেটা রেসপন্স করবে, মানে রিলে অপারেটর কাজ করবে, মানে হলো আপনার ওই সার্কিট ব্রেকার খুলে যাবে। কিন্তু কোনো কারণে যদি ফল্ট আমার এই প্রোটেকশন জোনের বাইরে হলো, মনে করেন এই জায়গায় F2 তে হলো, তাহলে কিন্তু সেই জেড এর মান জেডএল এর থেকে বেশি, মানে এটার নাম যদি আমি জেড এরকম স্টার মার্কা জেড দেই তাহলে কিন্তু সেটার মান জেডএল এর থেকে বেশি। জেডএল এর থেকে বেশি হলে আমার সেই রিলে কাজ করবে না। আমি তো তাই চাই যে আমার যেটুক প্রোটেকশনের বাইরে যদি ফল্ট হয় আমি কেন রিলে অপারেট করব? এটা প্রোটেকশনের বাইরে ফল্ট, আমার জন্য বাইরে, ভিতরে হলে আমার অপারেট করবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার একটু বলে ভালো হতো। তাহলে রেকর্ড শুনেন, মানে এমনি কোনো স্পেসিফিক পয়েন্টে বোঝে নাই নাকি পুরো এমনি খালি আজারা বললেন? পুরো বলে ভালো হতো। স্যার শেষের দিকে বুঝতে পারিনি। শেষে হলো যে এখানে দুটো জায়গায় ফল্ট হচ্ছে, একটা হলো জোনের ভিতরে ফল্ট, একটা জোনের বাইরে ফল্ট। তো এই রিলে অর্থ হচ্ছে দেখেন বলছে যে the relay will operate when ratio V by I মানে Z is less than the predetermined value, মানে এখানে predetermined value হচ্ছে ZL, এর থেকে যদি ছোট হয় তাহলে কাজ করবে, বড় হলে কাজ করবে না। এখন আপনার এখানে দেখেন এই ইম্পিডেন্স থেকে এই ফল্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে Z মনে করেন, এই জেডটা তো জেডএল এর থেকে ছোটই, কারণ জেডএল তো হলো এখান থেকে একদম এই পর্যন্ত, তো ছোট হলে কাজ করবে। তাই চাই যে আমার এরিয়ার মধ্যে ফল্ট হয়েছে কাজ করুক, কিন্তু যখন এরিয়ার বাইরে ফল্ট হয়েছে যে F2, তখন তো আমার জেড এর মানটা আরো জেড এর থেকে বেশি, তখন কি আমি চাই রিলে কাজ করুক? চাই না। কন্ডিশনও সেটা বলা আছে যে লেস হলে কাজ করবে, বাট মোর হলে তো কাজ করবে না। তো ওকে। জি স্যার বুঝতে পারছি। আমি যে কথাগুলো বললাম এখানে সেই বর্ণনাগুলো দেওয়া আছে, যখন খাতায় লিখবেন তখন তো অবশ্যই এক্সপ্লেনেশন দিতে হবে, সেটা একটু করে নিতে হবে। এখানে দুটো টাইপ বলা আছে ডিসটেন্স রিলে, একটা ডেফিনিট ডিসটেন্স রিলে, একটা টাইম ডিসটেন্স রিলে। কিছু ডিফারেন্সিয়েট তো পড়াইছে, তো মোটামুটি এই পর্যন্তই। রিলে নিয়ে আর কিছু পড়ানোর দরকার নেই, আরেকদিন এনসিবি পড়াবো, পড়লে ওই হাবিজাবিতে চলে যাবো, মানে যেটা আসল কিভাবে আসলে প্রোটেকশনটা দেওয়া হয় সেগুলো দেখবো আর কি। তো টোটাল ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু? আচ্ছা প্রশ্ন নাই মেবি, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, মানে পড়ানো শেষ হয়ে গেলে অযথা তো আড়াই ঘন্টা বসে থাকার দরকার নেই। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার যাওয়ার জি স্যার বলেন। আপনাদের সত্যি বলবেন হ্যাঁ, আপনাদের অন্যান্য ক্লাসগুলো কি শুক্রবারের ক্লাসগুলো আড়াই ঘন্টাই হয়?
কতক্ষণ হয়? না স্যার, স্যার কোন ক্লাস